আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে রক্ত সঞ্চালন পদ্ধতি এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আরও আলোচনা করব হচ্ছে কোলেস্টেরল নিয়ে। এখন রক্ত সঞ্চালন কে করে? হার্ট, তাই না? এই যে হার্ট রক্ত সঞ্চালন করতেছে, সঞ্চালন বলতে এক জায়গা থেকে আরেক জায়গায় যে পৌঁছায় দিচ্ছে, হার্ট কিভাবে এই কাজটা করে? পাম্প করার মাধ্যমে। আমরা সবাই জানি যে হার্ট পাম্প করে, যেখানে হচ্ছে তোমার সংকোচন প্রসারণের মাধ্যমে এই রক্তটা হৃৎপিণ্ডে প্রবেশ করে, আবার হৃৎপিণ্ড থেকে বের হয়ে যায়। এখন এই জায়গায় দেখো একটা হার্ট, এই যে হার্টটা দেখো, এখান দিয়ে একটা নালী, এখান দিয়ে একটা নালী, এই যে উপর দিক থেকে যেটা আসতেছে এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, আর নিচের দিক থেকে যেটা সেটা হচ্ছে নিম্ন মহাশিরা। কেমন? এই যে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দিয়ে হার্ট কোথায় থাকতেছে? বুকের মাঝখানে। শরীরের উপরের দিকের যে অংশগুলা, মানে উপরের অংশের থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ঊর্ধ্ব মহাশিরা দিয়ে এই চেম্বারটাতে আসতেছে, আর নিম্ন মহাশিরা দিয়ে শরীরের নিচের দিকের অংশের পা, কোমর, এই জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ দূষিত রক্ত এই চেম্বারটাতে আসতেছে। চেম্বার মোট কয়টা দেখো তো? এই যে একটা চেম্বার, এই যে দুইটা, তিনটা, চারটা। হার্টে চারটা প্রকোষ্ঠ থাকে। এই যে প্রথম প্রকোষ্ঠটা, এটাকে আমি বলবো হচ্ছে ডান অলিন্দ। তোমার যেটা ডান হাত এই পাশে লিখবা বাম, মানে তোমার যেটা ডান হাত ওর উল্টা পাশে। এই পাশে আমি কি লিখবো? এই পাশে হচ্ছে ডান লিখবো, আর যেটা আমার ডান হাত এই পাশে লিখবা বাম। বুঝাইতে পারছি? এখন উপরের যে চেম্বারগুলা, এই যে 1, 3, এগুলো উপরে অবস্থান করতেছে, এগুলাকে বলবো হচ্ছে অলিন্দ। এগুলাকে কি বলবো? অলিন্দ। এই যে এই পাশেরটাকে কি বলবো? বাম অলিন্দ। ডান অলিন্দ আর বাম অলিন্দ। এরপরে নিচের দিকের যেটা, নিচের দিকে 2 আর 4, তাই না? ওইটাকে বলবো হচ্ছে নিলয়। বাম নিলয়, আর এই পাশে কি? ডান নিলয়। এখন ঊর্ধ্ব নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় আসলো? ডান অলিন্দে আসলো। ডান অলিন্দ থেকে এই জায়গাটায় দেখো একটা কপাটিকা দেওয়া আছে, এরকম একটা একমুখী দরজা, যেটা দিয়ে শুধু প্রবেশ করা যাবে, কিন্তু উল্টা দিকে আর আসা যাবে না। মনের ভিতর কেউ একবার প্রবেশ করলে আর বের হইতে পারে? এরকমই একবার যদি প্রবেশ করে, সেক্ষেত্রে মানে প্রবেশ করবে কোথায়? 2 নাম্বার সেগমেন্টটাতে। সেক্ষেত্রে উল্টা দিকে আর যাইতে পারবে না, রক্তগুলো যাতে উল্টা দিকে চলে না যায়, এই জন্য এই কপাটিকাগুলো আছে। তখন কি হবে? এই কপাটিকাটা খুলে যাবে, খুলে গেলে রক্তগুলো সব 2 নাম্বার সেগমেন্টে চলে যাবে, এরপর কপাটিকাটা বন্ধ হয়ে যাবে। এরপরে আবার 2 নাম্বার চেম্বারের এইখানে দেখো, এখানে যে মাসেলগুলো আছে না, হৃৎপিণ্ডের যে পেশিগুলা, ওই পেশিগুলো সংকুচিত হয়ে যাবে। তার মানে এই জায়গাটা হচ্ছে একটা চাপ দিবে। এখন এই চাপের ফলে রক্ত তো আর 1 নম্বরে যে ফেরত যাইতে পারবে না, তাহলে রক্ত কোন দিকে যাবে? এইখানে দেখো আরেকটা দরজা আছে, দেখতে পাচ্ছ? এরকম আরেকটা একমুখী, আমি একটু জুম করে দেখাই। এই জায়গাটায় দেখো একমুখী আরেকটা কপাটিকা আছে। এই কপাটিকার ভিতর দিয়ে, এই কপাটিকার ভিতর দিয়ে দেখো তো, কপাটিকাটার ভিতর দিয়ে যে নালীটা, এটা 2 দিকে চলে গেছে না? দেখতে পাচ্ছ? এই যে এইদিকে একটা, এদিকে একটা, 2 দিকে 2টা ফুসফুস আছে। আমরা কি জানি? হার্ট একদম মাঝখানে অবস্থান করে, তার 2 পাশে 2টা ফুসফুস না? এই যে ফুসফুসে রক্ত চলে গেছে, কি রক্ত এগুলা? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসলো 1 নম্বরে, 1 নম্বর থেকে 2 নম্বরে, 2 নম্বরের এখানে যে পেশিগুলা, এটা চাপের ফলে কি হইলো? ফুসফুসে চলে গেল। আমাদের হৃৎপিণ্ডের 2 পাশে এই যে 2টা ফুসফুস, ফুসফুসে ধরো চলে গেছে। হ্যাঁ, কি গেল এগুলো? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। কার্বন ডাইঅক্সাইড যাওয়ার পরে ফুসফুস কি করবে? কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন এক্সচেঞ্জ করে ফেলবে। মানে কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাসের মাধ্যমে বের করে দিই না আমরা, আর ইনহেল করলাম কি? অক্সিজেন। ওই অক্সিজেনগুলো আবার পাঠাবে। এখন অক্সিজেনগুলোকে আমি কি রং দিয়ে দেখাবো? গোলাপি কালার দিয়ে। এই যে আসতেছে যেগুলা, আবার হৃৎপিণ্ডের 3 নাম্বার যে সেগমেন্টটা, এটাকে আমি কি বলছি? বাম অলিন্দ বলছি। বাম অলিন্দে আসবে কে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এগুলো হচ্ছে অক্সিজেন, অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসলো। এরপরে 3 নম্বরে এখানে যখন কপাটিকাটা, এখানেও কিন্তু এই যে একমুখী একটা কপাটিকা দেখতে পাচ্ছ এরকম, এই কপাটিকাটা যখন খুলে যাবে তখন 3 থেকে 4-এ চলে আসবে। 4 নম্বর প্রকোষ্ঠটার নাম কি? বাম নিলয়। বাম নিলয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে আসছে। এরপরে এখানের যে পেশিটা দেখো তো, এই পেশিটা যখন চাপ দিবে, মানে সংকুচিত যখন হবে, তখন কি হবে? 4 থেকে তো আর 3-এ কখনো রক্ত যাইতে পারবে না, তাই না? তাহলে কোথায় যাবে রক্ত? এই দেখো আরেকটা কপাটিকা। এই কপাটিকাটা এরকম একটা চাঁদের মতো না, এটাকে বলে হচ্ছে আর্চ। এই যে চাঁদের মতো একটা স্ট্রাকচার। এখানে আবার 3টা নালী দেখতে পাচ্ছ। এই দেখো মাথা, হাত, পা, পুরা বডিতে রক্ত চলে গেল। এইখানের মাসেলটা আমি একটু বেশি মোটা করে আঁকছি, কি জন্য বলো তো? কারণ ওর চাপ বেশি দেওয়া লাগবে। ও যখন চাপ দিবে, এই মাসেলটা যখন চাপ দিবে, তখন কি হবে?
পুরো দেহে রক্ত চলে যাবে, তার মানে চাপটা অনেক জোরে দেওয়া লাগবে যাতে করে হচ্ছে পুরো দেহে রক্তটা ফ্লো করতে পারে। এখন যদি মাসলটা পাতলা হইতো সেক্ষেত্রে কি হতো, চাপ দিতে গেলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। দেখছো সৃষ্টিকর্তা কি সুন্দর করে আমাদেরকে ডিজাইন করছে, এইখানের মাসলটা এই জন্য হচ্ছে এই কিছুটা পুরু হয়। এরপরে এই পাশেরটা পাতলা কেন, কারণ ওর আস্তে করে চাপ দেওয়া লাগবে, কারণ পাশেই হচ্ছে ফুসফুস, এত জোরে তো সংকুচিত হওয়ার কিছু নেই, তাই না? আস্তে করে চাপ দিলে হচ্ছে ফুসফুসে রক্তগুলো চলে যেতে পারবে। তাহলে এই কাজগুলা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড করতেছে। রক্ত আসলো, এরপরে হচ্ছে তোমার ফুসফুসে গেল, ফুসফুস থেকে আবার হৃৎপিণ্ডে আসলো, এরপরে পুরো দেহে ছড়ায় গেল। পুরো দেহে গিয়ে রক্ত বিভিন্ন ধরনের কাজ করবে। আমরা ওই যে আগের পর্বগুলোতেও কিন্তু রক্তের কাজগুলো পড়ছি, তাই না? বিভিন্ন ধরনের কাজ করে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করবে। এই যে শ্বসন প্রক্রিয়ার ফলে আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, ওই কার্বন ডাইঅক্সাইড আবার ঘুরে এই যে 1 নম্বরে আসলো, দেখলা একটা সাইকেলের মতো ঘুরতেছে না, মানে চক্রাকারে ঘুরতেছে। এই যে দেহে চলে গেল, যাওয়ার পরে আবার এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এই যে 1 2 আবার ফুসফুস, আবার 3 নাম্বার 4 নাম্বার, আবার দেহ, আবার 1, এরকম করে ঘুরতেই থাকবে, মানে কাজটা এভাবে চলতেই থাকবে। তাহলে আমি এখানে লাল কালি দিয়ে যেগুলো দিলাম ওগুলো কার্বন ডাইঅক্সাইড, আর গোলাপি কালি দিয়ে যেগুলো দিলাম ওগুলো হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তাহলে কাজটা কিভাবে হইলো বুঝতে পারলাম? কিভাবে হচ্ছে দেখো তো, এইখানে আসতেছে রক্তগুলা, এখান থেকে 2-এ যাচ্ছে, 2 থেকে ঘুরে 2টা ফুসফুসে চলে যাচ্ছে, ফুসফুস থেকে আবার এখানে আসতেছে 3 থেকে 4-এ, 4 থেকে ঘুরে পুরা বডিতে। এখন এই যে দেখো কপাটিকাগুলা, বাম দিকে যে কপাটিকাটা আছে না, এই কপাটিকাটার 2টা দরজা আছে। 2টা দরজা থাকার কারণে এটাকে বলে হচ্ছে বাইকাস্পিড কপাটিকা। কি বলবো? বাইকাস্পিড। বাম দিকে থাকে হচ্ছে বাইকাস্পিড কপাটিকা, কারণ হচ্ছে ওর দরজা থাকে 2টা। আর ডান দিকে যেটা আছে না, এইখানে এই যে কপাটিকাটা, এখানে 3টা দরজা থাকে, 3টা দরজা একসাথে আটকানো থাকে, এই জন্য এটাকে বলবো ট্রাইকাস্পিড। ট্রাই মানে কি? ট্রাই মানে 3, ট্রাইকাস্পিড, এটাকে বলবো ট্রাইকাস্পিড কপাটিকা। মনে রাখতে পারো, বর্ণনায় লিখার জন্য মানে ব্যবহার করতে পারো। তাহলে এই যে হার্টের কাজটা এতটুকু বুঝলাম। এবার এটা খুবই সহজে মনে রাখার জন্য আমরা তোমাদের জন্য একটা ফ্লো চার্ট বানাইছি। দেখো তো সবার প্রথমে কি আছে এই ফ্লো চার্টটাতে? ঊর্ধ্ব নিম্ন মহাশিরা। আমি চিত্রটাতে কিন্তু সবার আগে ঊর্ধ্ব নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করাইছিলাম, মনে পড়তেছে? ওই ঊর্ধ্ব মহাশিরার পরে কি হয়েছিল? ডান অলিন্দে আসছিল, ওই যে 1 নাম্বার সেগমেন্টে আসছে, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে গেছে 2 নাম্বার সেগমেন্ট। এরপরে ফুসফুসে চলে গেছিল না, এই যে পালমোনারি ধমনী। পালমোনারি মানে হচ্ছে ফুসফুসীয়, পালমোনারি মানে হচ্ছে ফুসফুসীয়, কারণ ওই যে এই ধমনীগুলো কি করতেছে? ফুসফুসে নিয়ে যাচ্ছে না কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে, তাহলে ওরা হচ্ছে ফুসফুসীয় ধমনী। এরপরে গেল ফুসফুসে, তাই না? ফুসফুসে গিয়ে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এক্সচেঞ্জ হয়ে গেল, এই যে তারপরে অক্সিজেন আবার ফিরিয়ে আনবে কে? হার্টে ফিরিয়ে আনবে হচ্ছে পালমোনারি শিরা। এই জায়গাটা খেয়াল রাখা লাগবে, ধমনী নিয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, আর শিরা নিয়ে আসতেছে। নর্মাল শিরা আর ধমনীর কাজ কিন্তু পালমোনারি ধমনী আর শিরা কাজের থেকে উল্টা। এই জায়গাটা ছোটবেলা আমি সারাক্ষণ প্যাচ লাগায় ফেলাইতাম। পালমোনারি ধমনী কি করতেছে? ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাচ্ছে, আর পালমোনারি শিরা ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসতেছে। আর নর্মাল ধমনী যদি বলতো সেক্ষেত্রে কাজটা উল্টা। এই জায়গাটা কিন্তু একটু প্যাচ লাগে। বলে দিলাম, প্যাচ কিন্তু লাগায়ও না। এরপরে দেখো পালমোনারি শিরা দিয়ে 3 নাম্বার সেগমেন্টে আসছে না, এই যে বাম অলিন্দ ছিল 3 নাম্বারে। এরপরে 4 নাম্বার মহাধমনী, ওই যে আর্চটা এরকম চাঁদের মতো একটা ভাঁজ ছিল না, ওই আর্চ দিয়ে কোথায় গেছিল? পুরো দেহে গেছিল রক্তটা। ফ্লোচারটা কোন দিকে যাচ্ছে? এই যে এইদিকে, কিন্তু এরো চিহ্নের মাথা হবে এইদিকে। পুরো দেহে গেছে, পুরো দেহ থেকে আবার ঊর্ধ্ব নিম্ন মাসে, এভাবে চক্রটা ঘুরতেই থাকবে। এইটাই হচ্ছে হার্টের কাজ। এই জায়গাটা মনে রাখতে পারলে তুমি খুব সহজেই এই জিনিসটা বুঝতে পারবা যে হার্টে কিভাবে রক্ত প্রবাহিত হচ্ছে। এই যে ফ্লোচারটা এভাবে এভাবে চক্রাকারে ঘুরতেছে। তাহলে রক্ত সঞ্চালন পদ্ধতি কিন্তু আমরা বুঝে ফেলছি। এবার আসো কোলেস্টেরলে যাই। কোলেস্টেরল কি জিনিস? এটা হচ্ছে চর্বি বলতে পারি আমরা। চর্বির যে প্রাণী দেহে, এই যে দেখো কি বলেছে, সংজ্ঞাটা কি বলছে? প্রাণীজ কোষে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কোলেস্টেরল বা হাইড্রোকার্বন। এই যে হাইড্রোকার্বনটা, এটা হচ্ছে কোলেস্টাইন থেকে উৎপন্ন হচ্ছে। কোলেস্টাইন থেকে উৎপন্ন একটা হাইড্রোকার্বন হচ্ছে কোলেস্টেরল, যেটা ক্ষতিকর হইতে পারে আবার উপকারীও হইতে পারে। দেখো কোলেস্টেরল 3 ধরনের আছে, এলডিএল, এইচডিএল আর ট্রাইগ্লিসারাইড। এলডিএল, এইচডিএল, ট্রাইগ্লিসারাইড, কেমন? এবার এই যে দেখো এলডিএলটা,
এটার ফুল ফর্ম কি দেওয়া আছে? লো ডেনসিটি লিপোপ্রোটিন। লো ডেনসিটি লিপোপ্রোটিন এটা হচ্ছে একটা খারাপ কোলেস্টেরল। ওই যে আমি বললাম ভালো খারাপ দুইটাই আছে। এই যে খারাপ কোলেস্টেরলটা এটা কি করে? আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়ায়, আর খারাপটাই দেহে বেশি আছে। দেখো 70%ই হচ্ছে তোমার এলডিএল। কিছু করার নাই। এইচডিএল যেটা হাই ডেনসিটি লিপোপ্রোটিন, হাই ডেনসিটি লিপোপ্রোটিনটা হচ্ছে ভালো, ওইটা তোমার হৃদরোগের ঝুঁকিটাকে কমায়। এই যে ওরে কি বলে? ভালো কোলেস্টেরল বলে। এই যে ভালো কোলেস্টেরলটা ও আমাদের হৃদরোগের ঝুঁকিটাকে কমাচ্ছে। তাহলে এলডিএল হচ্ছে ক্ষতিকর, যেটা আমাদের দেহে বেশি পরিমাণে থাকে 70%, এটা হৃদরোগের ঝুঁকিটা বাড়ায়। আর এইচডিএল হচ্ছে ভালো কোলেস্টেরল, যেটা আমাদের হৃদরোগের ঝুঁকিকে কমাবে। এরপরে ট্রাইগ্লিসারাইড আরেকটা আছে। ট্রাইগ্লিসারাইড কি? এই কোলেস্টেরল চর্বি হিসেবে রক্তের প্লাজমায় অবস্থান করে। কোলেস্টেরল বলতেই হচ্ছে চর্বি রিলেটেড কথাবার্তা আসে। এই যে মেইন কথা চলে আসছে। এই চর্বিটা তুমি খাদ্যে প্রাণীর চর্বি অথবা কার্বোহাইড্রেট থেকে তৈরি হচ্ছে। প্রাণীর চর্বি বলতে এই যে আমরা এমনি গরু মাংসের সাথে চর্বি খেয়ে ফেলি না, এরকম যে কোনো প্রাণীজ খাবার থেকে বা প্রাণীজ আমিষ থেকে তুমি চর্বিটা যে পাচ্ছ, ওই চর্বিটা হইতে পারে এই ট্রাইগ্লিসারাইড। অথবা কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা। কার্বোহাইড্রেট মানে কি? এই যে শর্করা, শর্করা থেকেও তুমি পাইতে পারো। মানে শর্করা যদি বেশি পরিমাণে খাও, ওইটা তোমার দেহে হচ্ছে এই গ্লিসারাইড রূপে হচ্ছে জমা থাকবে। তাহলে এই 3 ধরনের কোলেস্টেরল আমরা বুঝতে পারলাম। এবার কোলেস্টেরল আদর্শ মান কতটুকু পরিমাণ হচ্ছে তোমার দেহে থাকা লাগবে? এলডিএল ক্ষতিকর যেটা, এই যে ক্ষতিকরটা হচ্ছে কম পরিমাণে থাকা লাগবে। দেখো 1.8 মিলিমোল পার লিটারের চেয়ে কম পরিমাণে থাকা লাগবে দেহে, তাহলে তুমি সুস্থ। আর যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে ওই যে হৃদরোগ হয়ে যাবে। তারপরে এইচডিএল এটা হচ্ছে ভালো কোলেস্টেরলটা তোমার 1.5 এর বেশি থাকা লাগবে। এরপরে ট্রাইগ্লিসারাইড 1.7 মিলিমোল পার লিটারের কম থাকা লাগবে। কোনটা কম কোনটা বেশি এই জায়গাটা মনে রাখা লাগবে কিন্তু। তাহলে এই যে কোলেস্টেরল কথাবার্তা আমরা বুঝলাম। এরপরে দেখো হরমোনজনিত অস্বাভাবিকতা একটা রোগ আছে, ডায়াবেটিক্স। এই যে ডায়াবেটিক্স যে রোগটা, এটার বাংলা নাম হচ্ছে তোমার বহুমূত্র। কি হয়? ওই যে অনেক বেশি ঘন ঘন মূত্র ত্যাগের ইচ্ছা জাগে, তাই না? ফ্যামিলিতে কারো যদি ডায়াবেটিক্স থাকে সেক্ষেত্রে তুমি দেখতে পারো যে ওরা খুব ঘন ঘন হচ্ছে ওয়াশরুম যাইতে থাকে। কি জন্য? এই যে বহুমূত্র, মানে এত বেশিবার মূত্রত্যাগ করে, যার জন্য এটাকে বহুমূত্র বলে। মধুমেহ রোগও বলে। কি জন্য? কারণ তোমার গ্লুকোজের মাত্রাটা অনেক বেশি মানে বেড়ে যায়। সেক্ষেত্রে ইনসুলিন গ্রহণের মাধ্যমে কিন্তু আমরা এই ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। তাহলে ওর চিকিৎসা কি? ইনসুলিন গ্রহণ। শুধু ইনসুলিন গ্রহণ করলেই হবে না, তোমাকে অবশ্যই হচ্ছে শাকসবজি খাইতে হবে, ডাক্তারের পরামর্শ মতো জীবনযাপন করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। এরপরে আরেকটা যে জিনিস 3D অ্যানিমেশন না কিন্তু এই জায়গায় ডায়াবেটিক্স কিন্তু যদি একবার তোমার হয়ে যায়, এটা থেকে কিন্তু আর রক্ষা পাওয়া যায় না। এটার পয়েন্ট তখন উঠানামা করবে, কিন্তু তুমি একদম মানে পরিত্রাণ পাইতে পারবা না, একদম নিরাময় যোগ্য না। ডায়াবেটিস কিন্তু নিরাময় যোগ্য নয়, নিরাময় যোগ্য নয় কিন্তু নিয়ন্ত্রণযোগ্য। নিয়ন্ত্রণ করতে পারবা কিন্তু নিরাময় করতে পারবা না। মানে একবার যদি ডায়াবেটিস হয়ে যায় সেক্ষেত্রে তুমি ওইটা থেকে একদম সুস্থ হইতে পারবা না। তোমার ওই ডায়াবেটিক্সের পয়েন্টটা হচ্ছে দেখবা উঠানামা করতেছে। সেক্ষেত্রে কিছুদিন পরপরই হচ্ছে তোমার রক্ত বা প্রস্রাব পরীক্ষার মাধ্যমে ওই পয়েন্টটা জেনে নিতে হবে যে মানে তোমার খাদ্যাভ্যাস ঠিক মতো হচ্ছে কিনা, তোমার ডায়াবেটিক্সের পয়েন্ট কি বেড়ে গেল কিনা। তাহলে এই কাজটা করা লাগবে। আর ইনসুলিন গ্রহণ করতে হবে এবং 3D মেনে চলতে হবে। 3D বলতে ডিসিপ্লিন, ডায়েট আর ডোজ। এই যে 3টা ডি। একটা ডি হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন বলতে আমরা কি বুঝি? শৃঙ্খলা বুঝি না? নিয়ম শৃঙ্খলা। তার মানে তোমাকে অবশ্যই নিয়ম শৃঙ্খলার ভিতর জীবনযাপন করতে হবে। নিয়ম শৃঙ্খলার ভিতর জীবনযাপন করলে যে কোনো রোগ থেকেই হচ্ছে সুস্থ থাকা যায়, শুধু ডায়াবেটিক্স না। এরপরে ডায়েট। ডায়েট হচ্ছে খাদ্যাভ্যাস। ডায়েট কি? খাদ্যাভ্যাসের যে নিয়ন্ত্রণটা। এখন এই যে খাদ্যাভ্যাস, ধরো তুমি সকালবেলা কিছু বেশি পরিমাণে গ্লুকোজ গ্রহণ করে ফেলছো, তাহলে দুপুর আর রাতে তুমি গ্লুকোজ গ্রহণ করিও না। সেক্ষেত্রে তো হচ্ছে ব্যালেন্সটা হয়ে যাচ্ছে। ধরো তোমার মিষ্টি জাতীয় খাবার খাইতে ইচ্ছা করতেছে, গ্লুকোজ আছে, সুগার, সেক্ষেত্রে এটা খাওয়া যাবে না। তুমি যদি দুপুরে মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করো, সেক্ষেত্রে রাতে আর সকালে মানে পরের দিন সকালে আর একটু মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করো না, সেক্ষেত্রে হচ্ছে ব্যালেন্সটা থাকবে। এরকমই তোমার খাদ্যাভ্যাসগুলো এভাবে হচ্ছে নিয়ন্ত্রণ করা লাগবে। সুষম খাদ্য রাখা লাগবে অবশ্যই তোমার খাদ্য তালিকায়। এরপরে ডোজ। ডোজ হচ্ছে ঔষধ বা চিকিৎসক যা দিচ্ছে। তাহলে এই যে ঔষধটা অবশ্যই ইনসুলিন গ্রহণ করতে হবে। তারপর হচ্ছে চিকিৎসকের পরামর্শ মতো যেই ওষুধগুলো দিচ্ছে ওগুলো খাইতে হবে। ডায়াবেটিক্স হইলে কিন্তু
অন্য যে কোনো রোগ, ধরো অন্য রোগ তোমার দেহে বাসা বাঁধলো, ওগুলা কিন্তু সারতে অনেক বেশি সময় লাগে। নর্মাল রোগীর ক্ষেত্রে তুমি ওষুধ সেবন করলে যত তাড়াতাড়ি না নিরাময় হয়ে যাচ্ছিল, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু বেশি সময় লাগে। তাহলে এই নিয়মগুলো মেনে চলা লাগবে। ডিসিপ্লিন, ডায়েট আর ডোজ, 3টা ডি, ডিসিপ্লিন, ডায়েট আর ডোজ, এই 3টা ডি অবশ্যই মেনে চলতে হবে। তাহলে তুমি কি করতে পারবা, নিয়ন্ত্রণে রাখতে পারবা। একদম নিরাময় কিন্তু হবে না, নিয়ন্ত্রণে রাখতে পারতেছো। তাহলে আমরা কিন্তু এখানে 3টা টপিক নিয়ে আলোচনা করলাম। এই যে হরমোনজনিত একটা অস্বাভাবিকতা, হরমোনজনিত কি জন্য বলছে, কারণ দেখো এখান থেকে হরমোনের কাজটা কি, ইনসুলিন আর গ্লুকাগন, এই দুইটা হচ্ছে তোমার হরমোন। ইনসুলিন এটা একটা হরমোন, আর আরেকটা আছে হচ্ছে গ্লুকাগন। ইনসুলিন আর গ্লুকাগন এই দুটো কোথা থেকে নিঃসৃত হয় জানো? আমাদের যে পাকস্থলী আছে না, এই যে দেখো পাকস্থলী, পাকস্থলীর নিচে এরকম পাতার মতো একটা অর্গান থাকে, এটার নাম হচ্ছে অগ্নাশয়। কি নাম বললাম? অগ্নাশয়। এই অগ্নাশয়টা বিভিন্ন ধরনের এনজাইম নিঃসরণ করে, আবার হরমোনও নিঃসরণ করে। এই যে হরমোনটা ইনসুলিন আর গ্লুকাগন সে নিঃসরণ করে, যার জন্য আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ যখন বেড়ে যায় ওটাকে কমায় আনে, আবার গ্লুকোজ যখন কমে যায় ওটারে উঠায় আনে। তার মানে ব্যালেন্সটা ঠিক রাখে। কে করতেছে এই কাজটা? অগ্নাশয় করতেছে। অগ্নাশয় ইনসুলিন আর গ্লুকাগন হরমোন নিঃসরণ করে। এখন অগ্নাশয় যদি নষ্ট হয়ে যায় তখন কি হবে? ইনসুলিন নিঃসৃত হইতে পারবে না, তখন তোমার হচ্ছে এই ডায়াবেটিক্সটা হয়ে যাচ্ছে। তখন বাইরে থেকে আমাদের ওই যে ইনজেক্ট পুশ করার মাধ্যমে ইনসুলিন নেওয়া লাগতেছে, তাই না? এই জন্য এটাকে হচ্ছে হরমোনজনিত অস্বাভাবিকতা বলছে। আর এখানে আমরা কি বললাম? কোলেস্টেরল পড়লাম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, হার্টের যে কাজটা, এটা তোমার বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার ছোটখাটো এমসিকিউতে তো আসতেই পারে, এই জায়গাটা একটু ভালো করে বোঝা লাগবে। তাহলে 3টা টপিক আমরা বুঝলাম, আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।